ঘুরে দাঁড়াতে চাইছি। তার কারণ এটা সত্য কথা অস্বীকার করার উপায় নেই যে আমাদের যে গৌরবজনক ইতিহাস, স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা, 3টে ধারাতে স্বাধীনতার আন্দোলন পরিচালিত হয়েছে। তার মধ্যে সব থেকে বড় ধারা ছিল অহিংস পথ মহাত্মা গান্ধীর নেতৃত্বে, আরেকটা ছিল বিপ্লবী পথ, অনেকে বলে হিংসার পথ, আমরা বলি বিপ্লবী পথ, আরেকটা ছিল কমিউনিস্ট ধারা। এই 3টে ধারার অবদানই আমাদের দেশের স্বাধীনতা। এর মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, বিতর্ক আছে, কিন্তু এই 3টে ধারার কারোরই কোনো কম আত্মত্যাগ ছিল না স্বাধীনতা পাওয়ার জন্য। ব্রিটিশরা শেষ পর্যন্ত আপনারা জানেন যে আমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সেই থেকে কমিউনিস্ট পার্টি লড়াই সংগ্রাম করছে। এখনো সেলুলার জেলের যদি এই স্মারকগুলো দেখেন তাহলে দেখবেন যে সেখানে বেশিরভাগ বন্দী ছিলেন বাংলা থেকে, পাঞ্জাব থেকে। তার মধ্যে কমিউনিস্টরা ছিলেন সব থেকে অধিক সংখ্যা। স্বাধীনতার পরে আমরা একটা আওয়াজ তুলেছিলাম, কারণ আমরা সন্তুষ্ট ছিলাম না। আমরা শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্য কমিউনিস্টরা সেদিন লড়াই করিনি, আমরা রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে মানুষের স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা, তাদের যা যা প্রয়োজন তা মেটবা ব্যবস্থা, এইটা স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমরা চেয়েছি। কিন্তু আমাদের দেশের শাসন ক্ষমতায় তখন চলে আসে জাতীয় কংগ্রেস, স্বাভাবিকভাবেই পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে। আমাদের দেশে অধিকাংশ জাতীয়তাবাদী যে পুঁজি আছে, সামন্ততান্ত্রিক ব্যবস্থা, জমিদারি ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা, তারা এই সরকারের মধ্যে ইনভলভ হয়ে পড়ে। ফলে প্রান্তিক মানুষের স্বার্থ আমরা আশঙ্কা করেছিলাম রক্ষিত হবে না, তাই হয়েছে। স্বাধীনতার এত বছর বাদে এসেও আমাদেরকে দাঁত দিয়ে লড়াই করতে হচ্ছে মানুষের বাঁচার জন্য। এই যে লড়াই, তার যে গৌরব, তার যে ভূমিকা, সেটা কমিউনিস্টদের আছে এবং সেটা বুক উঁচু করে আমরা বলতে পারি। কমিউনিস্টরা স্বাধীনতার পরেও সমান তালে লড়াই করেছে। লাঙ্গল যার জমি তার, এই স্লোগান আমরা দিয়েছিলাম, যার ফলে পশ্চিমবাংলায় তেভাগার আন্দোলন হয়েছিল, পরে খাদ্য আন্দোলন, এবং জানেন তার মাথায় দাঁড়িয়ে 1959 সালের খাদ্য আন্দোলন, 1966 সালের খাদ্য আন্দোলন, 67 সালে প্রথম পশ্চিমবাংলায় কংগ্রেসী সরকার, তার পতন হয় এবং যুক্তফ্রন্ট সরকার তৈরি হয় কমিউনিস্টদের নেতৃত্বে। তারপর থেকে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। এর মধ্যে 77 সালে বামফ্রন্ট, 34 বছর তার রাজত্বকাল, এবং 2011 সালে বামফ্রন্টের পতন। 100 বছর বাদে এসে আমরা দুর্বল হয়েছি, এবং এটা আমরা অনুসন্ধান করছি যে কেন আমরা দুর্বল হলাম। এই 1925 সালে আরেকটা দলের জন্ম হয়েছিল, দল না সংগঠন, সেটা হয়েছিল নাগপুরে, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক। স্বাধীনতার পরে প্রথম নির্বাচনে আমরা ছিলাম প্রধান বিরোধী দল, কমিউনিস্ট। কংগ্রেস ছিল, সরকার করেছিল, অনেক তফাৎ থাকা সত্ত্বেও প্রধান বিরোধী দল হিসেবে আমরা সরকার তৈরি করেছিলাম। আর 100 বছর বাদে এসে সেই আরএসএস, যারা সব থেকে
ঘৃণিত ছিল, যারা প্রতিষ্ঠা লাভ করার পরে থেকে ব্রিটিশের দালালি করেছে, স্বাধীনতা সংগ্রামীদের পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে, ব্রিটিশ পুলিশের কাছে, যারা ঘোষণা করেছিল যে আমরা ইংরেজ সরকারের বিরুদ্ধে নয়, ইংরেজ শাসনের বিরুদ্ধে নয়, আমাদের তিনটে শত্রু, একটা হচ্ছে খ্রিস্টান, একটা হচ্ছে মুসলমান, আর একটা হচ্ছে কমিউনিস্ট। আমি এখনো বুঝে উঠতে পারি না যে খ্রিস্টান একটা ধর্ম, মুসলমান একটা ধর্ম, তার সঙ্গে ওদের মহা তিন শত্রুর কমিউনিস্টদের জায়গা কি করে হলো। ওরা এখনো মনে করে কমিউনিস্টদের ওরা মহাশত্রু মনে করে, এবং এই এজেন্ডা থেকে মোহন ভগবত এখনো সরতে রাজি না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আমাদের এই তিনটেই এজেন্ডা। সেই কমিউনিস্ট পার্টি যার এত অবদান, তারা 100 বছর বাদে এসে ভারতবর্ষে কেন দুর্বল হলো, এটা আমাদের একটা ভাবিয়ে তুলেছে। এটা ঘটনা যে ভারতবর্ষেই শুধু কমিউনিস্ট আন্দোলন দুর্বল হয়নি, সারা বিশ্বে বামপন্থী স্বাধীনতার আন্দোলন এগুলো খানিকটা থমকে গেছে। যদিও এটা আমরা জানি ইতিহাসের শিক্ষা থেকে যে সভ্যতার অগ্রগতি একই ধারায় হয় না, কখনো থমকায়, কখনো পিছয়, কখনো এগোয়। সভ্যতার ইতিহাস পাঠ করলে এটাই আমরা শিক্ষা পাই। বাহুবল, পেশিবল, অর্থবল আজকে রাজনীতিতে বিশাল জায়গা করে দিয়েছে, আমাদের দেশে তো বটেই। ফলে সবকিছু মুনাফা, সবকিছু লাভের চোখে দেখা হয়। সেলফ ওরিয়েন্টেশন, আত্মকেন্দ্রিক একটা সমাজ গড়ে তোলার কাজে পুঁজিবাদ আপাতত খানিকটা সফল হয়েছে। কিন্তু আমরা মার্ক্সবাদে বিশ্বাস করি। আমরা এটা জানি যে দেশের মানুষ বঞ্চিত থাকবে, তার উপরে অত্যাচার হবে, অবিচার হবে, অনাচার হবে, খেতে পাবে না, চাকরি পাবে না, আর এই জগৎ চলতে থাকবে। এটা মার্ক্স বলেছেন কখনোই চলবে না। এর অবসান হবেই, আজ না হোক কাল, কাল না হোক পরশু। ফলে ভবিষ্যৎ হচ্ছে সমাজবাদ, ভবিষ্যৎ হচ্ছে কমিউনিস্ট, আমরাই হচ্ছি ভবিষ্যৎ। আমরা বলেছি যে এই সময়কালে যখন কিনা সব থেকে ঘৃণিত একটা রাজনৈতিক শক্তি আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে সফল হয়েছে, এই সময়ে আমাদের দেশপ্রেমিক, গণতান্ত্রিক, বাম এবং কমিউনিস্টদের ঐক্যবদ্ধ হয়ে ইন ওয়ান এজেন্ডা, একটাই কর্মসূচি সামনে রেখে আমাদের অগ্রসর হওয়া উচিত। এ কথা আমাদের পার্টি প্রথম বলেছিল পদুচারী কনফারেন্স, পার্টি কংগ্রেস। এবং আপনারা জানেন পরবর্তীকালে সমস্ত কমিউনিস্ট পার্টিগুলো এই পথ গ্রহণ করে এবং বামপন্থী দলগুলো, এমনকি আমাদের দেশের গণতান্ত্রিক জাতীয়তাবাদী দলগুলো এই পথ গ্রহণ করে। তার ফলে ইন্ডিয়া তৈরি হয়েছে, ইন্ডিয়া জোট, ওয়ান এজেন্ডা, বিজেপিকে কেন্দ্র সরকার থেকে হটাতে হবে। সেই ইন্ডিয়া জোট আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। এই গড়ে না ওঠার জন্য দায়ী হচ্ছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের একলা চলতে চলতে যুক্তফ্রন্টের যে রাজনীতি, তার যে শক্তি, এই সম্পর্কে তাদের জ্ঞান ধারণা খুব কম। তারা এর মাহাত্ম্য গুরুত্ব বোঝে না। আমরা বোঝাবার চেষ্টা করেছি যে সকলে বিজেপির বিরুদ্ধে দেশের সমস্ত গণতান্ত্রিক, বামপন্থী, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ বিজেপির বিরুদ্ধে, তার একটা প্রভাব আছে। এটা 1+1 2 হয় না, এটা 1+1 কখনো 5 হয়। কংগ্রেস সেই জিনিসটা এখনো পর্যন্ত মুখে বলছে যে আমরা ভুল করেছি, আমরা শুধরে নেব, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে অগ্রসর হতে পারেনি। তার ফলে ইন্ডিয়া জোটের মধ্যে একটা বিক্ষোভ আছে। আপনারা দেখছেন মাঝে মাঝে বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো আছে, তারা এইসব মুখ বদল, কার গুরুত্ব কতটা ইন্ডিয়া জোটের মধ্যে এইসব নিয়ে বিতর্ক চলে। কিন্তু আমাদের পার্টি মনে করে যে এখনো পর্যন্ত আমাদের দেশে বিজেপি বিরোধী শক্তি হিসেবে কংগ্রেসই সব থেকে বড় দল।
কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট হতে পারে না, কিন্তু এটাও গড়ে উঠবে না যদি ভারতবর্ষের কমিউনিস্টরা ঐক্যবদ্ধ হতে না পারে, বামপন্থী আন্দোলন যদি রাস্তায় নামতে না পারে, এটাও সম্ভব হবে না। ফলে আমরা এই ডাক দিয়েছি যে কমিউনিস্টদের ঐক্যবদ্ধ হতে। গত পার্টি কংগ্রেসে আমরা বলেছি যে ইউনিফিকেশন অফ দ্য কমিউনিস্ট মুভমেন্ট, এইটা আমাদের লক্ষ্য। তার সাথে সাথে আমরা মনে করি আমাদের পার্টি যদি শক্তিশালী না হয়, তাহলে এই আত্মবাক্য লোককে শুনিয়ে এই ঐক্য সাধন করা যাবে না। আমাদের পার্টিকে নিজেকে শক্তিশালী হতে হবে, একটা জনসম্পর্ক সম্বলিত, সুশিক্ষিত, সুসংগঠিত একটা পার্টি হিসেবে আমাদের আত্মপ্রকাশ করতে হবে লড়াই আন্দোলনের মধ্যে। আমরা এই সব লড়াইয়ের মধ্যেই এই 1 বছর নিজেদের পার্টি গড়ে তোলার কাজটাও আমরা করব, এবং তার শুরু হয়ে গেছে। গোটা ডিসেম্বর মাস জুড়ে আমাদের দেশে, আমাদের রাজ্যে আমরা বিভিন্ন জায়গায় পদযাত্রা, মিছিল, মিটিং, জনসমাবেশ, ধর্ণা, অবস্থান এই সমস্ত করছি। আগামী 5ই ফেব্রুয়ারি আমরা রানী রাসমণি রোডে একটা সমাবেশের ডাক দিয়েছি। আমরা আশা করছি সেখান থেকে একটা বার্তা আমরা দেশের মানুষকে, রাজ্যের মানুষকে দিতে পারব। আমাদের দুর্ভাগ্য, এটা অ্যাডিশনাল ফর ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে এখানে এমন একটা সরকার চলছে, বামফ্রন্টের বিকল্প হিসেবে যারা এসেছিল, মাটি মানুষের সরকার, সেই সরকারটা কার্যত তাদের কার্যক্রমে তারা প্রমাণ করে দিয়েছে এরা বিজেপিরই একটা ভিটি, এদের কোনো আলাদা অস্তিত্ব নেই। এবং দেখবেন আচার আচরণে আমাদের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী যে মিথ্যে কথা বলা, ভাওতা প্রতিশ্রুতি দেওয়া, এসব ব্যাপারে প্রচুর মিল পাবে। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, বক্তৃতায় প্রচুর মিল পাবে। এবং সর্বোপরি যে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে, যা ভারতবর্ষেরই নয়, পশ্চিমবঙ্গের সরকার একটা দুর্নীতির পর্বতের চূড়ায় বসে আছে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, কত আমলা, মন্ত্রী, এমএলএ, এমপি সব জেলে। এইরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকার আমাদের রাজ্যে চলছে। ফলে তারা সবসময় কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপোষ করে চলে। আমরা দেখেছি নারদা সারদা ঠান্ডা করে চলে গেছে। এত বড় আন্দোলন, আমি অনেক বয়স্ক রাজনীতিবিদদের জিজ্ঞেস করে দেখেছি যে এত বড় নাগরিক আন্দোলন আরজি করের ঘটনাতে যা আমরা দেখলাম, এ পশ্চিমবাংলার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে কোথাও অতীতে দেখা যায়। আমি শুনেছি বঙ্গভঙ্গের সময় একটা বিরাট আন্দোলন হয়েছে, কিন্তু সে আন্দোলনের মাথায় ছিল রাজনৈতিক দল। এক এক্সক্লুসিভ নাগরিক সমাজের নেতৃত্বে আন্দোলন আরজি করের ঘটনায় আমরা যা দেখলাম তা অভূত। এবং এত বড় একটা জনমত বিচার ব্যবস্থার সামনে, প্রশাসনের সামনে, পুলিশ প্রশাসনের সামনে হাজির হল, কিন্তু তার যে বিচার সেটা কিন্তু নির্ভয় নিভৃতে কাজ। আপনারা সব জানেন, আমি তার বিস্তারিতে যেতে চাই না। এবং দেখা যাচ্ছে যে সিবিআই এর একটা অনীহা সত্য প্রকাশে জন্যে হাইকোর্ট যাকে বিশ্বাস করলো, দায়িত্ব দিল, তাদের একটা অনীহা রাজ্য সরকারের মুখোশ খোলার দিক থেকে। তারা আসামিদের ছেড়ে দিচ্ছে, চার্জশিট ফ্রেম করতে পারছে ইত্যাদি যে ঘটনা পশ্চিমবাংলার বুকে ঘটছে। আমরা মনে করি এখানে যদি গণতান্ত্রিক আন্দোলন, বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করতে হয়, জনমত গঠন করতে হয়, তাহলে পশ্চিমবাংলায় আমাদের এই দ্বৈত যুদ্ধ, তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে একই সঙ্গে, যেটা আমরা ইতিমধ্যে বামফ্রন্টের পক্ষ থেকে ঘোষণা করেছি। এবং আপনারা জানেন গত কয়েকটা নির্বাচন আমরা এই স্লোগানের উপর নির্বাচনে অংশগ্রহণ করেছি যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সমস্ত শক্তি, যারা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বামপন্থী, তাদের ঐক্যবদ্ধ হতে হবে।
কাজটা সহজ না। আমরা চেষ্টা করছি যাতে সমস্ত বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী শক্তি পশ্চিমবাংলায় ঐক্যবদ্ধ করা যায়। ইতিমধ্যে অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে এটা সম্প্রসারিত হচ্ছে। বামফ্রন্ট এখন সিপিআইএম এর লিবারেশন, আপনারা জানেন, তারা গত উপনির্বাচনে আমাদের সঙ্গে যুক্তভাবে এই প্রথম নির্বাচনে লড়াই করল। 2026-এ বিধানসভা নির্বাচন আসছে। পশ্চিমবাংলার জন্য আমরা মনে করি এটা খুবই একটা ক্রুশিয়াল ইলেকশন হবে এবং এই ইলেকশনে বামপন্থীদের ঘুরে দাঁড়াতে হবে এবং তা যদি করতে হয় তার আগেই বিফোর ভালো সময় আগেই আমাদেরকে বামপন্থী ঐক্য সেরে ফেলতে হবে। বামপন্থী ঐক্য যদি মজবুত হয় এবং তারা যদি মানুষের সামনে উপস্থিত করতে পারে ঐক্যবদ্ধ চেয়ার, তাহলে বাকি যে বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী শক্তি পশ্চিমবাংলায় আছে, কংগ্রেস এবং অন্যান্য দল, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী দল, তারাও আমাদের কাছে অনেক সহজে আসে। ফলে এই চেষ্টায় আমরা রত আছি। বামফ্রন্টের মধ্যে আমাদের পার্টি তার রাজনৈতিক ভূমিকা পালন করতে চায় এবং সেই পালন করতে গেলে আমাদেরও জনসম্পর্ক গভীর করা এবং শক্তির একটা প্রকাশ ঘটানো পশ্চিমবাংলার বুকে খুব জরুরি। আমরা এই বছর 1 বছর ধরে সেটা করব। 5ই ফেব্রুয়ারি তার সূত্রপাত। এই সময়কালে আমাদের পার্টি কংগ্রেস আসছে। আপনারা জানেন কিনা আমি জানি না যে সেপ্টেম্বর মাসের 21 থেকে 25 তারিখ পর্যন্ত পাঞ্জাবের চণ্ডীগড়ে আমাদের পার্টি কংগ্রেস ডাক দেওয়া হয়েছে এবং ন্যাচারালি সেই পার্টি কংগ্রেসের আগে আমাদের শাখা সম্মেলন, লোকাল সম্মেলন, জেলা সম্মেলন, রাজ্য সম্মেলন এগুলো হয়। এই সম্মেলনটা আমরা কোনো পিকনিক মনে করি না, এটাকেও একটা লড়াই সংগ্রাম বলে আমরা মনে করি এবং এই সম্মেলনগুলোর মধ্য দিয়েও আমরা জনসম্পর্ক তৈরি করা, আমাদের শক্তিকে সংহত করা, এইসব কাজগুলো আমরা চালাবো। আমাদের রাজ্যেও আমরা 15, 16, 17 আগস্ট সল্টলেকে রাজ্য সম্মেলন করব স্থির করেছি এখনো পর্যন্ত। ফলে এই লড়াইয়ের মধ্যে সিপিআই আবার নতুন করে তার শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে উপস্থিত থাকতে চাইছে। এই বার্তা দেওয়ার জন্য আমরা 5ই ফেব্রুয়ারি এই সমাবেশটা ডেকেছি। আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা তো গণতন্ত্রের একটা উল্লেখযোগ্য স্তম্ভ, আপনাদের সাহায্য ছাড়া তো রাজনৈতিক প্রচার প্রপাগান্ডা মানুষের কাছে যাওয়া এটা প্রায় অসম্ভব। এক সময় ছিল যখন মিডিয়া তো শক্তিশালী ছিল না, আমরা মিটিং মিছিলের মধ্য দিয়ে মানুষের কাছে যেতাম, বাড়ি বাড়ি মানুষের কাছে যেতাম। সে কাজ এখনো অব্যাহত আছে, কিন্তু আজকের দিনে বিজ্ঞান যখন এত উন্নত হয়েছে, মিডিয়া যখন এত উন্নত, আমরা মিডিয়ারও সাহায্য পাচ্ছি। বলছি যে 5 তারিখে তো সমাবেশ, তারপরে 100 বছরের কর্মসূচি। এই যে পশ্চিমবঙ্গ থেকে আপনারা কার্যত হারিয়ে গেলেন, আপনারা সিপিএম মানে এটা কি নির্দিষ্ট করতে পেরেছেন যে তার জন্য আপনারা কতটা দায়ী আর আজকে যারা ক্ষমতায় আছে তারা কতটা, মানে এই ভাবটা? দেখুন, কমরেড লেনিনের একটা কথা আছে, মানুষ ভুল করেছে এ কথা কখনো ঠিক না। তাহলে ভুল হয়েছে, কারা ভুল করল? 34 বছর যে মানুষ আমাদের উপরে বিশ্বাস রাখলো, ভরসা রাখলো, একেবারে ত্রুটিপূর্ণ সরকার চলেছে তা তো না। অনেক ভালো কাজ বামফ্রন্ট করেছে, কিন্তু অনেক ভালো কাজ বামফ্রন্ট করতে পারেনি তাদের সীমিত ক্ষমতার কারণে। কিন্তু মানুষ তো 34 বছর চোখ বন্ধ করে বামফ্রন্টকে সমর্থন দিয়েছে, তাহলে হঠাৎ করে মানুষ সরে গেল, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। এ নিয়ে চর্চা শেষ হবে না, এই চর্চা চলবে। আমাদের কিছু কিছু পদক্ষেপ আমাদের পার্টির মনে হচ্ছে, যেমন ধরুন জমির প্রশ্নের দৃষ্টিভঙ্গি, এটা একটা বড় কারণ ছিল। বামফ্রন্টের নীতি ছিল, বামফ্রন্ট সরকারের নীতি ছিল যে উন্নয়নের জন্য, শিল্পায়নের জন্য জমি দখল করতে হবে, কিন্তু আমাদের রাজ্যে যেহেতু জমির পরিমাণ কম, জনসংখ্যার তুলনায় মাথাপিছু জমির পরিমাণ কম,
এবং ভূমি সংস্কারের ফলে এখানে বড় জমির মালিক প্রায় নেই, প্রান্তিক জমির মালিক সব। সেইখানে জমি অধিগ্রহণের প্রশ্নটা কৃষকদের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি নিয়ে তাদের অনুমতিক্রমে করতে হবে। শিল্পায়ন করব, জমি দখল নিয়ে নিলাম, অধিগ্রহণ করে দিলাম, এরকম ড্রাস্টিক্যালি কোনো অ্যাকশন নেওয়া যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কিছু পদক্ষেপ আমাদের ত্রুটিপূর্ণ পদক্ষেপ হয়েছে। এছাড়া দেখুন, মানুষ সবসময় আরো ভালো চায়। সোভিয়েত ইউনিয়ন 70 বছর হতে পড়ে গেল। সারা বিশ্বে ক্রীড়া জগতে, বিজ্ঞানের জগতে, মহাকাশের জগতে, সামরিক জগতে যারা 1 নম্বর হয়ে উঠেছিল সোশ্যালিস্ট কান্ট্রি হিসেবে লেনিনের নেতৃত্বে, সেই 70 বছর মধ্যে সোশ্যালিস্ট কান্ট্রিটা পড়ে গেল কেন, পতন হলো কেন? এটাই হচ্ছে মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারা। মানুষ চলতে চায় যে গতিতে, সেই গতিতে চলতে না পারা, এটা আমাদেরকে খুঁজে বার করতে হবে এবং মানুষের সঙ্গে চলতে শিখতে হবে। বলছি, তার মানে আপনি মনে করেন যে বুদ্ধবাবুর মন্ত্রিসভা সরকার যেভাবে জমি দখল করেছিল সেই সময়, জমি দখল আমি বলছি না, অধিগ্রহণ করছে, আচ্ছা, যেভাবে জমি অধিগ্রহণ করেছিল তা ত্রুটিপূর্ণ ছিল। বুঝলাম, আপনি বলেন। সেই সময় শিল্পায়নের নামে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, সরকারের নীতি অনুসারে সেইগুলো যেভাবে করার দরকার ছিল সেভাবে করা হয়নি, এটা ত্রুটিপূর্ণ ছিল। আপনি পুরনো সাংবাদিক, আপনাকে স্মরণ করিয়ে দিই, বামফ্রন্টের মধ্যে তখন দারুণ যুদ্ধ, 3 পার্টি আর 1 পার্টি হয়ে গেছিল, মনে আছে আপনাদের? আরএসপি, সিপিআই আর মিনি ফ্রন্ট বলতেন আপনারা। এই বিরোধ, এই দ্বন্দ্বটা হয়েছিল কেন? এই দ্বন্দ্বটা হয়েছিল যে সরকারে ইতিমধ্যেই গৃহীত নীতি ছিল জমি শিল্পের প্রয়োজনে অধিগ্রহণ করতে হতে পারে, কিন্তু সেই জমি ফার্টাইল হবে না, অতি উর্বর জমি হবে না, আর সেই জমির যারা মালিক তাদের সঙ্গে আলোচনা করে তাদের বুঝিয়ে তাদের সম্মতিক্রমে করতে হবে। এই দুটো প্রক্রিয়াতে ত্রুটি ছিল। সিঙ্গুরের জমি ফার্টাইল ছিল, এই জমি অধিগ্রহণের কথা ছিল না বামফ্রন্ট সরকারের নীতি অনুযায়ী, এবং সিঙ্গুরের যে চাষি তাদেরকে সম্পূর্ণটা একমত করে আনডিসপুটেড করে অধিগ্রহণ করার প্রক্রিয়াটা ঢিলেমি করা হয়েছিল, গুরুত্ব কম দেওয়া হয়েছে। তার ফলে এই বিরোধীরা সুযোগ তুলতে সমর্থ হয়েছে। তার মানে এই সরকার চলে যাওয়া এবং 13 বছর ক্ষমতায় না ফেরার পেছনে জমি একটা অন্যতম, একমাত্র অন্যতম। ধরুন নন্দীগ্রাম, আপনাদের মনে আছে নন্দীগ্রামে বুদ্ধবাবু বললেন এরা নোটিশ আমরা করিনি। নোটিশটা হলো কি করে? এই যে প্রশাসনের মধ্যে বুথ তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী যদি বলেন যে সরকার এরা নোটিশ করেনি, তাহলে সেই সরকারি সিলমোহরের নোটিশটা এলো করতে। এরম কিছু ত্রুটি, একমাত্র না, এরম কিছু ত্রুটি আমাদের সরকারের হয়েছিল, যাতে মানুষ আমাদের ভুল বুঝেছে। যারা একদিন স্লোগান দিয়েছিল লাঙ্গল যার জমি তার, তারাই আমাদের অনুমতি ছাড়া জমি কেড়ে দিচ্ছে, এটা মানুষ পছন্দ করে। এই প্রশ্নে কি মানে সিপিএম এর সঙ্গে দূরত্ব তৈরি না হলে ক্ষমতায় আসা বা আরো নির্বাচনের সাফল্য আসা, যেমন এই গোটা ঘটনার ক্ষেত্রে তো আপনারা কোনোভাবেই দায়ী না, কারণ আপনাদের সাথে আলোচনাই হয় এবং আপনারা মনে করছেন যে এই মূল্যায়নের কারণেই আছে এই অবস্থা, ফলে কোথাও কি একটা দূরত্ব তৈরি করার সময় এসেছে? যে একদমই না। তার কারণ হচ্ছে, দেখুন আমি বলিনি, অনেকেই বলছেন, আজকাল কিছু আর্টিকেল দেখবেন বামপন্থী নেতাদের লেখা টেখা আছে। 1925 সালে কমিউনিস্ট পার্টির জন্ম, এ নিয়ে বিতর্ক আছে। সিপিএম বলে 1920 সালে। সিপিএম পার্টিটা জন্মেছে সিপিআই ভাগ 1964 সালে। মূল পার্টিটা যদি বলে আমার জন্ম 1925 সালে, তাহলে আর একজন কি করে 1920 সাল বলে? এটা কি ইস্যু?
ইতিহাসের পাতা ঘাটলে দেখা যাবে যে 1952 সালে যুক্ত পার্টির আমলেই পার্টি বিটি রণদীপের নেতৃত্বে মানে তার সভাপতিত্বে ঠিক হয়েছিল যে আমাদের প্রতিষ্ঠা তারিখটা মানব আমরা 1925 সালে 26শে ডিসেম্বর। কমিউনিস্ট পার্টি টুকরো টুকরো সংগঠিত তারা অনেক আগে, একদিনে তো কমিউনিস্ট পার্টি তৈরি হয় না, তারা অনেক আগে তৈরি হয়েছে নানা ফর্মে। ভগৎ সিং গদর পার্টি করেছিলেন, সেটা তো কমিউনিস্ট পার্টি ছিল। ফলে এই যে বিতর্কগুলো, এই বিতর্ক থাক, ইতিহাসে সে বিতর্ক থাকবে, কিন্তু আজকে আমরা কোথায় আছি? আজকে আমাদের দেশের গরিব মানুষ, প্রান্তিক মানুষ, আদিবাসী তারা বিপন্ন, কৃষক বিপন্ন, শ্রমিক বিপন্ন, শিল্প নেই, রাষ্ট্রীয় ক্ষেত্রে শিল্পগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। সাংঘাতিক একটা ডলারের দাম তো ইতিহাস তৈরি করেছে। তার কদিন অপেক্ষা করুন, 100 টাকার বিনিময়ে $1 পাবে। আর কটা দিন অপেক্ষা করুন? তারা শিক্ষিত সমাজ। ডলারের দাম যদি এই হারে বাড়ে তাহলে মূল্যবৃদ্ধি, কাঁচা লঙ্কার পটলের দাম কমবে না। বাজারের উপর কারণ নিয়ন্ত্রণ আছে, রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনো নিয়ন্ত্রণ আছে বাজারের মূল্যবৃদ্ধির উপর। এইগুলো হচ্ছে ইস্যু। এইগুলো ইস্যু না, আমরা ভুল খুঁজে বার করব, ভবিষ্যতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সূত্রে আমরা সঠিক পথে চলবার চেষ্টা করব। কিন্তু আমাদের যে শত্রু, যাকে লক্ষ্য, যার বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইয়ে যদি আমরা কমন হই তাহলে এইসব ইস্যুগুলো এখন পিছনে রেখে আমরা মনে করি যে এখন আমাদের দেশ যেভাবে বিপদের মুখে আছে, সংবিধান আক্রান্ত, এক দেশ এক ভোট, কাল বলবে এক দেশ এক ভাষা। ভাবতে পারেন পরশু যদি এক দেশ এক ধর্ম হয়ে যায়, এই দেশটা থাকবে? 3টে ভাগ হয়েছে, কটা ভাগ হবে? এক একটা রাজ্য আলাদা করে ভাগ হয়ে যাবে, সোভিয়েত ইউনিয়নের মতো। এই ভয়ঙ্কর বিপদের মুখে এই চুলচেরা খুঁটিনাটি আলোচনা, বিতর্ক, আমাদের পার্টি মনে করে এটা এখন সময় না। আমার সময় হচ্ছে সমস্ত বামপন্থীদের ঐক্যবদ্ধ করো, তার আগে সমস্ত কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করো, লড়াইয়ের নামো, জনসংযোগ বাড়াও, মানুষের সামনে ভরসা দেওয়ার মতো অস্তিত্ব তৈরি করো, তাহলে মানুষ পারবে। অনন্তকাল কিছু চলতে পারে না, কোনো মতেই এটা ভাবার কোনো কারণ নেই। মানুষ বোকা। মমতার চেহারা, মমতার কাণ্ড কারখানা, পশ্চিমবাংলার সরকার, মোদী সরকার, এই তো হলো। শুনছিলাম তো কদিন আগে কত বললো, 7,000 কোটি টাকা লাভ হয়েছে। কুম্ভ মেলাটাও ব্যবসা। তার আগে কুম্ভ মেলার যে প্রচার যেভাবে হয়েছে যে আসো পরিত্রাণ পেয়ে যাবে, তারপরে দেখালো সমস্ত রেকর্ড ছাপিয়ে এবারে লাভের পরিমাণ। আর সেই লাভ করতে গিয়ে কি ঘটনা, কোনো সিকিউরিটি আছে? রেলের ভাড়া বাড়ছে, টিকিটের ভাড়া বাড়ছে, নানা রকম তৎকাল টিকিট, অমুককাল টিকিট, তমুককাল টিকিট, ফেরত হবে না, যেভাবে পাচ্ছে লুটছে। কোনো নিরাপত্তা আছে যাত্রীদের? কোনো সিকিউরিটি আছে? রেল লাইন ঠিক হয়? এত অ্যাক্সিডেন্ট কেন? খুঁজে বার করা হয়। আজকে এইসব ইস্যুগুলো নিয়ে যদি আমরা না লড়ে, 1925 সালে কমিউনিস্ট পার্টির জন্ম না, 1900 লড়তে থাকি, বামফ্রন্টের আমলে জমি নেওয়ার টেকনিক্যালি কি ভুল হয়েছিল সেটাকে ইস্যু করি, তাহলে আসল যে শ্রেণীর প্রতি আমরা দায়বদ্ধ তার থেকে আমরা সরে যাবো। আমরা মনে করি না এটা আজকের দিনে আলোচনা বিষয়। আমাদের শ্রদ্ধাতে হবে, মানুষের কাছে যেতে হবে। 26-এর যে ভোট, আমরা 21-এ দেখেছিলাম আপনারা আইএসএফ, কংগ্রেস তাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন। 26-এর ভোটেও কি আপনারা মনে করেন যে কংগ্রেস? আমি তো বলেছি আমাদের নীতি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষের এক করা। তারা যদি আসে আমরা লড়বো। পার্লামেন্টে আইএসএফ আসে পাইনি, এখনো এসইউসিআই আসবে না বলছে। এসইউসিআই যদি ঠিক না করে যে তারা আমাদের সঙ্গে আসবে, আমাদের এক জায়গায় করবে, তাহলে আসবে না। কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। এসইউসিআই, লিবারেশন সহ বামফ্রন্ট, তার শরিক দল, অন্য বামপন্থী দল, আইএসএফ, কংগ্রেস, সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি আমরা আইএসএফকে ধর্মনিরপেক্ষ শক্তি বলে মনে করেন? এখনো পর্যন্ত মনে করি।
তার কারণ আইএসএফ তো হচ্ছে 7টা পার্টি, একটা পার্টি নয়, 7টা পার্টি। তার মধ্যে এসটি অর্গানাইজেশন আছে, এসসি অর্গানাইজেশন আছে, আপনারা যারা আদিবাসী ওই তো এসটি, আপনার ইয়ে আছে, নকশালদের বিভিন্ন স্প্রিন্টার গ্রুপ আছে, এখনো পর্যন্ত তারা আছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন, ইন্ডিয়া জোটের কথাও আপনারা বলছেন যে কংগ্রেসের ব্যর্থতার জন্য, বাট ইন্ডিয়া জোটে তো তৃণমূল কংগ্রেস রয়েছে। এটা গুলিয়ে ফেললাম। ভারতবর্ষে একমুখী লড়াই করতে গেলে যারা মোদির বিরুদ্ধে লড়তে চান তারা যদি আমাদের জোটে আসে ওয়েলকাম, আমরা তো তাকে না বলতে পারি, কিন্তু সবাই তো সৎ উদ্দেশ্য নিয়ে আসছেন না। মমতা ব্যানার্জির সঙ্গে মোদির কি সম্পর্ক সেটা পশ্চিমবাংলায় তাকালে তো বোঝা যায়। আমি একটু আগে উদাহরণ দিলাম তো যে আরজিকর কাণ্ডে সিবিআই যে ভূমিকা, এটা কি মনে করে সিবিআই একটা অর্গানাইজেশন হিসেবে তাদের স্বাধীন ভূমিকা? এই মোদি অমিত শাহরা যদি না বলে তাহলে এইভাবে আরজিকর কাণ্ডর ঘটনা, তার বিচার, তার দোষীদের গুলিয়ে দেওয়ার চেষ্টা সিবিআই যা করছে এ হয় না। এর আগে আপনারা নারদা দেখেছেন, সারদা দেখেছেন, পরিণতি লাভ করে না। ক্রুডলি যদি বলতে চান তাহলে আমি বলবো যে একটা এজেন্ডাতে তৃণমূল এবং বিজেপি ঐক্যমত, এবং তারা ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে এখানে লালকে মাথা তুলতে হবে। লাল তার বিরুদ্ধে দুজন লড়ে যাবে। যে হারে মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার, আমি বলছি যে আপনাদের প্রজন্মের লোকেরাও যদি একটু ছোটবেলার কথা ভাবে, এই পশ্চিমবাংলায় ছিল, এ তো আমরা দেখতাম বিহারে আছে, উত্তরপ্রদেশে আছে, মধ্যপ্রদেশে আছে, চম্বলের ডাকাতরা ইলেকশন করতে আসত। আজকে পশ্চিমবাংলা তো অধঃপতিত রাজ্য, একটা ভারতবর্ষের মধ্যে সব থেকে নিকৃষ্টতম অধঃপতিত রাজ্যে পরিণত হয়েছে। এটা এমনি এমনি হচ্ছে, এমনি এমনি চলছে। কোথায় সময় বেসিক্যালি কোথায়? পার্লামেন্টে যখনই জনবিরোধী বিল আসে তৃণমূল অ্যাবস্টেন। এগুলো লক্ষ্য করলে বুঝতে পারা যাবে যে তৃণমূল, আর আজকে জনমানুষ, এটা তো আমরা বলছি সেটিং, অনেকে বলছিলেন বামেরা ভূত দেখে, আজকে সাধারণ মানুষ বলছে, ডাক্তাররা বলছে এটা সেটিং। ফলে মানুষের চেতনা এবং তার সংঘবদ্ধতা, তার বিস্ফোরণ কখন কি ঘটবে কেউ বলে দিতে পারে। আমাদের কথা হচ্ছে আমরা তৈরি আছি, কিন্তু মানুষকে আমরা সেই ভরসা দিতে পারছি কিনা যে আমরা আছি। আমাদের কাজ এইটুকু, আর বাকিটা মানুষ করবে। 26-এ কি হবে মানুষ ঠিক করবে। আমি আগেই বলেছি 26 আমাদের জন্য একটা ক্রুশিয়াল ইলেকশন। এখানে বামেদের ঘুরে দাঁড়াতে পারতেই হবে, তার জন্য সবাই চেষ্টা করছে, আমরা আমাদের পার্টিও চেষ্টা করছি। আচ্ছা, স্বপনদা, জমি অধিগ্রহণের এই যে টেকনিক্যাল ভুলটা, যে ব্যর্থতা, এটাই কি কোথাও গিয়ে আজকে 14 বছর পর শূন্যে এনে দাঁড় করিয়েছে? এখন তো জমি নীতিই নেই, এখন তো জমি কোনো নীতিই নেই। বহু প্রকল্প বন্ধ হয়ে পড়ে আছে যে অধিগ্রহণ করবো না। অধিগ্রহণ করছো না, কিন্তু ওই যে মাফিয়াদের ঠেকাতে পারছো। আজকে কতগুলো বাড়ি হেলে পড়ে আছে কলকাতার বুকে। এসব জমির ইতিহাস খুঁজে বার করুন তো, খাস জমি, জলা জমি, পুকুর, ডোবা, যা কিনা বাস্তু জমি নয়। কিন্তু সেটার রেজাল্টটা আপনাদের রিফ্লেকশন, মানে সেই রিফ্লেকশনটা আপনাদের রেজাল্টে আসছে না। দেখুন, 47 সালের পরে 67, 52 পরে 67 পরিবর্তন এসছে। আবার 67 পর থেকে অনেক ইতিহাস, যুক্তফ্রন্ট, দ্বিতীয় যুক্তফ্রন্ট, তারপর বামফ্রন্ট 34 বছর। বামফ্রন্টের উপর মানুষ অসন্তুষ্ট, তৃণমূল এসছে। অপেক্ষা করুন। আমি তো বলেছি আমরা মার্ক্সবাদী, আমরা মার্ক্সের ওই কথাটাই বিশ্বাস করি যে মানুষ চিরকাল সহ্য করবে না। কাল না হলো পরশু, পরশু না হলো তরশু দাঁড়াবে। আপনি তৈরি আছেন কিনা, কমিউনিস্টরা তৈরি আছে কিনা, বামপন্থীরা তৈরি আছে কিনা, সেইটা মানুষের কাছে এখনো আমরা পৌঁছতে পারি। আমরা তৈরি, আমরা আছি, এইটা আমাদের প্রমাণ করতে পারতে হবে। বাকিটা মানুষ করি, বাকিটা আমরা না। লাস্ট ইয়ার যখন আপনার
লোকসভা ইলেকশন ছিল তার আগে ব্রিগেডে দেখা গেছিল যে হাজার হাজার লোক বাম পার্টি থেকে সবাই ওখানে গিয়েছিল, তাও একটাও সিট আসেনি, মানে পিছনে মানে কি মানে ভোটটা কি হয় বলুন তো? ভোটটা আমি এই কথাটা বলতে চাইছিলাম না, এটা একটা কি বলবো, এটা আমি মনে করি না যে সবটাই সেইটা, কিন্তু ভোটটা কি হয়? মানুষকে টাকা দিয়ে কেনা। এই যে আমরা সমাবেশ করতে গিয়ে কি সমস্যা ভুগছি, লোক আনতে পারছি না। তার কারণ আমাদের আগে লোকেরা এলাকায় নিজেরা চাঁদা তুলতো, পকেট থেকে পয়সা দিত, ট্রেনে চাপতো, রুটি বাঁধতো, ট্যাকে করে আসতো কমিউনিস্ট পার্টির জন্য। এখন গাড়ি না দিলে লোক আসতো, বলে ওরা গাড়ি দেয় আপনারা গাড়ি দেবেন না, কি কষ্ট করবো ওরা? ওরা বিরিয়ানি দেয়, আপনারা যদি খেতে না দেন, আপনারা বলছেন ঘর থেকে মুড়ি নিয়ে চলো, করবো কেন? অর্থাৎ আমরা যে জমায়েত 5ই ফেব্রুয়ারি করব তার 10 গুণ জমায়েত আমরা করতে পারি। আমরা তো 2002 সালে ব্রিগেডও করেছিলাম, কিন্তু যে পয়সা আপনারা এটা দেখেন যে একটা সমাবেশের পিছনে কত টাকা ইনভেস্ট করতে হয়, সে টাকা কার কাছে আছে? আপনারাই তো লেখেন যে ভারতবর্ষে এখন দ্বিতীয় বৃহত্তম দল হচ্ছে টাকার দিক থেকে বিজেপি, পরে তৃণমূল। কংগ্রেস পিছিয়ে গেছে। 100 কত বছরের পার্টি, এত বছর রুলিং পার্টি ছিল, তারা পান্ডে তৃণমূলের পিছনে, আমাদের কিচ্ছু নেই। আমরা বলছি খালি হাত জোর করে আপনারা একদিন কামাই করুন, পকেটের পয়সা দিয়ে আসুন, বাড়ি থেকে রুটি তৈরি করে নিন, মুড়ি ট্যাকে বেঁধে নিন, আসুন আপনারা, আমাদের সব শক্তি আমরা আনতে পারবো এতে। আরেকটা প্রশ্ন আছে, আচ্ছা ভোটটা কি ঠিক মতো হয়? ভোটটা কি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে? সেই অবস্থাকে তো বলছি মাসল পাওয়ার মানি এটা একটা বড় ফ্যাক্টর, কিন্তু এটা একটা অন্যতম বড় ফ্যাক্টর। শূন্যটা এইভাবে বিচার করুন না, করুন 18 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল কিভাবে, কর্পোরেশন নির্বাচন হয়েছিল কিভাবে, সুতরাং সেটাও বিচার করুন। মানুষ ভোটটা দিতে পারছে, কিন্তু মানুষ ভোটটা দিতে পারলে অন্য রেজাল্ট। এইটা একটু এক জায়গায় বলে দেন না সব, কারণ এত বড় তো কাটতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট যে মানে যেটা আপনি মানে আপনার ক্যামেরা থেকে তাকিয়ে চলে গেলেন, আমরা আমাদের পার্টি মনে করে যে দ্রুত মানুষের কাছে আমাদের ফিরে যাওয়া দরকার। মানুষকে বোঝানো দরকার যে কি পরিস্থিতির মধ্যে তারা বাস করছে, কি রাজ্যে কি কেন্দ্রের সরকার। এরা যে জনবিরোধী সরকার, কার্যত জনবিরোধী সরকার, দুর্নীতি পরায়ণ সরকার, এরা মানুষের জন্য কিছু করবে না, এই বার্তা নিয়ে মানুষের কাছে যাওয়া দরকার। আমাদের পার্টি সেই কাজ করার চেষ্টা করছে। অন্যান্য বামপন্থী দলও যাদের সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন আছে, তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়, তারাও সেই চেষ্টা করছে। এই চেষ্টা করার মধ্য দিয়ে আমরা যদি মানুষের সামনে বিকল্প শক্তি হিসেবে নিজেদেরকে হাজির করতে পারি, তাহলে 2026 সালের বিধানসভা নির্বাচনে নিশ্চয়ই পরিবর্তন আসবে। কিন্তু আপনাদের এরকম অবস্থা হলো কেন? কি কারণে মনে করেন যে এইটা আপনাদের হলো? মানুষ কেন বিশ্বাস হারালো? এই তুমি এক কথায় জানতে চাইছো না, সেটা হলো, আমি বলছি যে এর একটা কোনো কারণ নেই। আমাদের কিছু ভুল ত্রুটি পূর্ণ পদক্ষেপ বামফ্রন্ট সরকারের সময়ে হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে শিল্পায়নের প্রশ্নে জমি অধিগ্রহণ, আরো অনেক প্রশ্ন আছে, সেইগুলো আমরা খুঁজেছি, পাইনি। তা আমরা মনে করি সেই ত্রুটিগুলো আমাদের দূর করা দরকার। আমরা যা করব মানুষের জন্য করব, মানুষ যদি না চায় সে কাজ আমরা করব কেন? এই প্রশ্নটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে, মানুষ যদি না চায় সে কাজ করা যাবে না। আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি। সিঙ্গুর এবং নন্দীগ্রাম তাহলে অন্যতম কারণ তোমার মাথায় উঠে আছে, সিঙ্গুর নন্দীগ্রাম অন্যতম কারণ তো বটেই, কোনো সন্দেহ, একমাত্র কারণ, অন্যতম। বুদ্ধবাবুই দায়ী, বুদ্ধবাবুই দায়ী। তাই মনে হলো। বার করে দাও।
না, মানে এই বুদ্ধবাবুর মন্ত্রিসভা। ব্যাপারটা বুদ্ধবাবুর মন্ত্রিসভায় তো আমরাও ছিলাম না, হ্যাঁ, তখন বললাম না বিরোধ হয়েছে, কিন্তু আলটিমেটলি যা হয়েছে তা হয়েছে। বিরোধীরাও তো খেলবে, প্রায় তো হয়ে গেছিল, তোমার তো জানা উচিত, প্রায় তো সেটেল হয়ে গেছিল, আমি অফ দি রেকর্ড বলছি, প্রায় তো সেটেল হয়ে গেছিল। যদি একজন বড় কেউ যেত সেদিন সিপিএম থেকে, তাহলে তো মমতা সিগনেচার করবে, বেরিয়ে গেল কেন মমতা? শিগুর সেটেল হয়ে যেত, ইতিহাসই তৈরি হয়ে যেত। আমি বলছি এইসব ঘেটে ঘুটে লাভ নেই, যা হয়েছে তা হয়েছে, তার থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ হবে। ভবিষ্যৎ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যদি সরকারে থাকে রাজ্যে এবং কেন্দ্রে, তাহলে মানুষের ভবিষ্যৎ অন্ধকার, বামপন্থীদেরও ভবিষ্যৎ অন্ধকার। এখান থেকে আমাদের বেরোতে হবে। ঠিক আছে, ঠিক আছে? ফিফথ ফেব্রুয়ারি